মধ্যে আছি। সো যে কোনো কিছু আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই বলেই শুরু করতে চাচ্ছি। আমার কি সাউন্ড কম শোনা যাচ্ছে? না, আমার কাছে একদম ঠিক লাগতেছে। না ওই কয়েকটাই দেখলাম এর জন্য। আচ্ছা ঠিক আছে, না, তা না, আমি না, continue সব ঠিক করি। আছে। সো আমরা আজকে যেই টপিকে আলোচনা করব, টপিকটি হচ্ছে যে ফেসবুক অ্যাড স্কেলিং, এবং কিভাবে অ্যাড স্কেলিং এর মাধ্যমে আপনার আরওআইটাকে আসলে বৃদ্ধি করা যায়। এবং আজকের সেশনের ইন্ট্রোডাকশন যদি আমি বলি, তাহলে দুটো টপিকে আসলে কথা হবে। একটা হচ্ছে স্কেলিংটা আসলে কেন গুরুত্বপূর্ণ, এবং এই ওয়ার্কশপের আমাদের কিছু অবজেক্টিভস গুলো নিয়ে। তো এই দুইটা বিষয় শুরু করার আগে আমি সংক্ষিপ্ত আকারে আমার পরিচয় দিয়ে নেই। আমার পরিচয়, আমার নাম মোহাম্মদ আবুল কালাম আজাদ। আমি বিগত 2010 সাল থেকে এই ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রিতে আমার যাত্রা শুরু হয়। দীর্ঘ সময় গ্লোবাল মার্কেট প্লেসে কাজ করার পরে লোকাল মার্কেট প্লেসে কাজ করেছি। দেশি বিদেশি বিভিন্ন ই কমার্স বি2বি কোম্পানির সাথে কাজ করার অভিজ্ঞতা হয়েছে আলহামদুলিল্লাহ, যার মধ্যে উল্লেখযোগ্য ব্র্যান্ডের কথা যদি বলা হয় তাহলে আমি কাজ করেছি বিবিসি ইন্টারন্যাশনালের সাথে, এবং দ্য ইকম ব্লাস্টার একটা গ্লোবাল ই কমার্স ব্র্যান্ডের সাথে কাজ করার অভিজ্ঞতা হয়েছে। তো আমার ইন্ট্রোডাকশনের পরে এবার আমি একটু সামনের দিকে আগাই, যে স্কেলিং কেন আসলে ম্যাটার করে। বড় একটা অডিয়েন্সের কাছে ভালো একটা প্রফিটেবিলিটির সম্ভাবনা নিয়ে আমরা অ্যাকচুয়ালি স্কেলিং গুলো করে থাকি। ব্র্যান্ডের কনসিস্টেন্ট গ্রোথ এবং কম্পিটিশন থেকে নিজেদের এগিয়ে রাখার জন্য স্কেলিং গুলো করে থাকি। এবং আজকের ওয়ার্কশপ থেকে যা যা শিখতে পারবো সেটা হচ্ছে যে টাইপস অফ স্কেলিং, অ্যাকশনেবল টেকনিক্স গুলো এবং স্ট্র্যাটেজিস গুলো কি কি, এবং কমন পিটফলস যেগুলো আমরা করে থাকি সেই বিষয়গুলো থেকে কিভাবে আমরা সেই বিষয়গুলো অ্যাভয়েড করতে পারি। এই সমস্ত বিষয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। দ্য স্কেলিং মাইন্ডসেট, কি কনসেপ্ট গুলো কি কি যদি বলি যে স্কেলিং করব, তো স্কেলিং করার আগে ডেফিনেটলি আমাদের একটা মাইন্ডসেট থাকা উচিত, যার মধ্যে ব্যালেন্স বিটুইন গ্রোথ অ্যান্ড মেইনটেনিং প্রফিটেবিলিটি। এখানে আমাদের বিজনেসের যে গ্রোথ, সেই গ্রোথ এবং প্রফিটেবিলিটি, এই দুইটা জিনিসের মেইনটেনেন্সের যে ব্যালেন্সটা, সেই ব্যালেন্স আমাদের রাখতে হবে। আমাদের কন্টিনিউয়াস টেস্টিং, এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এই যে টেস্টিং চালিয়ে যেতে হবে, সেই টেস্টিং অবশ্যই করতে হবে, সেই মন মানসিকতা সবসময় থাকতে হবে। আর আমরা যদি কখনো ভেবে নেই যে আমি একটি ক্যাম্পেইন লঞ্চ করে দিলাম এবং সেইটাই আমার উইনিং ক্যাম্পেইন, তাহলে আমি কখনোই সেই ধরনের ক্যাম্পেইন থেকে আসলে বের হয়ে আসতে পারবো না, মানে রেজাল্ট ভালো বের করতে পারবো না। পেশেন্স অ্যান্ড ইনক্রিমেন্টাল ইমপ্রুভমেন্টস ড্রাইভ সাকসেস। আপনাকে ধৈর্য ধরতে হবে এবং কন্টিনিউয়াস প্রসেসে ছোট ছোট টাস্ক আকারে বিভিন্ন রকমের টেস্টিং গুলো করতে হবে, যেগুলো আপনাকে সাকসেসের দিকে নিয়ে যাবে। সো এই মাইন্ডসেট গুলো থাকতে হবে। সো এটার যদি সাম আপ করি, তাহলে আপনার ধৈর্য থাকতে হবে স্কেলিং করার জন্য। যে আপনি একটা ক্যাম্পেইন লঞ্চ করলেন এবং হুট করে সেখানে বাজেট বাড়িয়ে দিলেন, আপনার সেখান থেকে রেজাল্ট চলে আসবে, যদি এইরকম ভেবে চিন্তে থাকেন তাহলে সেই চিন্তাটা আপনার ভুল। এই ধরনের চিন্তা থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। পরবর্তী স্লাইডে আসি। এখানে দুই ধরনের স্কেলিং অ্যাকচুয়ালি আমরা করে থাকি ফেসবুক অ্যাডভার্টাইজিং এর জন্য। একটি হচ্ছে হরাইজন্টাল স্কেলিং এবং দ্বিতীয়টি হচ্ছে ভার্টিক্যাল স্কেলিং। হরাইজন্টাল স্কেলিং এ কি বলা হচ্ছে যে ব্রডেন রিচ বাই ডুপ্লিকেটিং অ্যাডস অর ক্রিয়েটিং নিউ সেগমেন্টস, এবং বেস্ট ফর এক্সপ্যান্ডিং ইওর টার্গেট অডিয়েন্স। এই হরাইজন্টাল স্কেলিং এ যে বিষয়গুলো, সেটা নিয়ে আরেকটু ডিটেইলে আমরা নেক্সট স্লাইডে আলোচনা করছি।
হরাইজন্টাল স্কেলিং টেকনিক্স, এখানে আমরা কি করি অ্যাকচুয়ালি? যখন হরাইজন্টাল স্কেলিং নিয়ে কথা হয় তখন এখানে আমাদের টেস্টিং পারপাসেস গুলো চলে আসে, যেমন অডিয়েন্স সেগমেন্টেশন, টার্গেট ডিফারেন্ট ইন্টারেস্ট গ্রুপস, ডেমোগ্রাফিক্স অর বিহেভিয়ার্স। ধরা যেতে পারে যে আমি কোনো একটি এক্সাম্পল দিয়ে, যদি প্রোডাক্টের এক্সাম্পল দিয়ে বিষয়টা আলোচনা করি তাহলে সেটা বুঝতে আর একটু সুবিধা হবে। যেমন সামনে ঈদ আসছে, সো ঈদের কোনো একটা প্রোডাক্ট নিয়ে কথা বলি। ধরেন আপনার ঈদের প্রোডাক্ট, আপনি পাঞ্জাবি নিয়ে কাজ করবেন, তাহলে এক্ষেত্রে আমাদের অডিয়েন্স সেগমেন্টেশন নিয়ে কাজ করতে হবে হরাইজন্টাল স্কেলিং টেকনিকের জন্য। এক নম্বর কি, টার্গেট ডিফারেন্ট ইন্টারেস্ট গ্রুপস। এই ক্ষেত্রে আমরা ব্রড, মানে একটা অ্যাড সেটের মধ্যে অনেক টাইপের অডিয়েন্স দিয়ে দিলাম। ধরেন যারা জব করে তাদের, যাদের ফ্যাশন নিয়ে ইন্টারেস্ট আছে, ইউজুয়ালি যেই ধরনের প্র্যাকটিস গুলো হয়ে থাকে সেইগুলো না করে যদি আমরা এই জিনিসগুলোকে আলাদা আলাদা করে চিন্তা করি, আমি যারা জব করে তাদের একটা অ্যাড সেট তৈরি করলাম, যাদের ফ্যাশন নিয়ে ইন্টারেস্ট আছে তাদের নিয়ে একটা অ্যাড সেট তৈরি করলাম, বিভিন্ন সেলিব্রিটি যাদের ফলো করে সেই রকম আমি কিছু টার্গেটিং করলাম, এবং সেই টার্গেটিং এর উপরে আমি আমার অডিয়েন্সদেরকে টেস্ট করলাম যে এইখান থেকে আমার কোন অডিয়েন্সটা বেটার পারফর্ম করে। জিওগ্রাফিক এক্সপেনশন, এক্সপ্লোর নিউ রিজনস অ্যান্ড মার্কেটস, সেম অ্যাজ যে আমি আমার জিওগ্রাফিক এক্সপেনশন দিয়ে ট্রাই করতে পারি। তারপরে ধরেন আপনার একটা অ্যাড, আপনি সেটা লঞ্চ করলেন, এই যে অডিয়েন্স সেট করলেন, জিওগ্রাফি সেট করলেন। এরপরে ৩ নম্বরটার আগে আবার ৪ নম্বরটা চলে আসে আসলে, ক্রিয়েটিভ ডাইভার্সিফিকেশন, ইউজ ভ্যারিয়াস ক্রিয়েটিভস টু আপিল টু মাল্টিপল সাব অডিয়েন্সেস। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করেন যে ইউজ ভ্যারিয়াস ক্রিয়েটিভস এবং এখানে মাল্টিপল সাব অডিয়েন্সেস, যে বিষয়টার কথা এই যে উপরে বলা হয়েছে যে অডিয়েন্স সেগমেন্টেশন, কাস্টমারের বিহেভিয়ার বুঝে, কাস্টমারের ইন্টারেস্ট বুঝে সেই হিসেবে যদি তার জন্য আপনি ক্রিয়েটিভ তৈরি করেন, আপনার অ্যাডের ইমেজ তৈরি করেন, কপি তৈরি করেন, এবং সেইভাবে টেস্টিং গুলো করা যে আমার কোন ক্রিয়েটিভটা পারফর্ম করছে, কোন অডিয়েন্সটা পারফর্ম করছে, এবং সেইটার থেকে আমি সেল পাচ্ছি কিনা। যখন আমাদের সেল আসছে, এই যে এখানে লেখা অ্যাড ডুপ্লিকেশন, যে ডুপ্লিকেট টপ পারফর্মিং অ্যাডস উইদাউট ডিসরাপ্টিং দেয়ার মোমেন্টাম, যে আমার একটা ক্যাম্পেইন থেকে বেটার সেল পাচ্ছি, সেটা যখন লার্নিং ফেজে থাকে আমি সেখানে কোনো রকমের এডিট না করে ওই অ্যাডটার ডুপ্লিকেট একটা ক্যাম্পেইন করে আমি সেইখানে পারফরমেন্স মেজার করার জন্য আমি একটু বাজেট বৃদ্ধি করে দেখতে পারি যে সেখানে কি অবস্থা হচ্ছে। এবং ফাইনালি প্লেসমেন্ট অপটিমাইজেশন, ইউজুয়ালি আমরা যেটা করছি সেটা হচ্ছে যে অ্যাডভান্টেজ প্লেসমেন্ট ব্যবহার করে থাকি, যেটা ফেসবুক রেকমেন্ড করে, কিন্তু সামটাইম বিভিন্ন ক্যাম্পেইনের অবজেক্টিভের উপর ডিফাইন করে আপনাকে ম্যানুয়াল প্লেসমেন্টে যাওয়া উচিত। ম্যানুয়াল প্লেসমেন্টে কিরকম, আপনি একটা ক্যাম্পেইন লঞ্চ করলেন, মানে এক্সাম্পল আকারে বলছি যে আপনি একটা ক্যাম্পেইন লঞ্চ করলেন, সেইটাতে আপনি ২-৩ দিন অ্যাড রান করলেন, কিছু বাজেট বার্ন করলেন, রেজাল্ট পাচ্ছেন, এবং আপনি আপনার অ্যাডের ডেটা সেটা ব্রেকডাউন করে দেখলেন যে আপনার কোন প্লেসমেন্ট থেকে আপনার কেমন রেজাল্ট আসছে। সেই প্লেসমেন্টটাকে ডিফাইন করার পর সেই প্লেসমেন্ট ধরেও আমরা একটা নতুন ক্যাম্পেইন টেস্ট করতে পারি, যে বারবার কিন্তু টেস্টিং এর কথাই চলে আসছে। এই বিভিন্ন উপায়ে আমরা হরাইজন্টাল স্কেলিং এ যাওয়ার আগে, মানে করার সময় এই জিনিসগুলো টেস্টিং করে থাকি। পরের স্লাইডে যদি আসি, যে ভার্টিক্যাল স্কেলিং নিয়ে এবার আলোচনা। আমরা আগের ক্যাম্পেইনে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেই বিষয়গুলোর উপরে ধরে নেই যে আমরা একটা উইনিং ক্যাম্পেইন পেয়েছি, উইনিং ক্রিয়েটিভ পেয়েছি, উইনিং অডিয়েন্স পেয়েছি, এবং প্লেসমেন্ট পেয়েছি। এবার আমরা কি করব, এবারে আমরা সেই ক্যাম্পেইনটার বাজেট বৃদ্ধি নিয়ে কাজ করব। এখানে ৩টা বিষয় বলা আছে, যে গ্র্যাজুয়াল বাজেট ইনক্রিজ, ক্যাম্পেইন বাজেট সিবিও ট্রাই করা, এবং এই সিবিওর মধ্যেও কিছু কাজ করা।
সরি এটা একটা জিনিস মাল্টিপল টাইমস চলে আসছে, দুইটা হবে অ্যাকচুয়ালি গ্র্যাজুয়ালি। যে আমরা যখন একটা উইনিং ক্যাম্পেইন আসবে পেয়ে যাব, সেই উইনিং ক্যাম্পেইনে ধরা যাক আপনার বাজেট ছিল $20। এখন আপনি $20 যখন ক্যাম্পেইন করছেন, সেই $20 আপনার সেল আসছে, এখন আপনার দরকার কি সেল বেশি আনা, আর একটু বড় অডিয়েন্সের কাছে পৌঁছানো। তো যখন আমরা আরেকটু বড় অডিয়েন্সের কাছে পৌঁছানোর চেষ্টা করব, তখন আমাদের যেটা করতে হবে বাজেট বাড়াতে হবে। এখন বাজেটটা আসলে কত করে বাড়াবো? আপনার যদি $20 বাজেট থাকে, আপনি দেখতেছেন আপনার ক্যাম্পেইনে আপনি এই মোমেন্টে সেল পাচ্ছেন $20, এক একটা সেলের কস্টিং আপনার যাচ্ছে $1.5 করে বা $1 করে বা $2 করে, যেইটা কিনা আপনার হিসেবে এখন ঠিক আছে, যে ওকে আপনি এই পর্যন্ত টলারেট করতে পারেন। এই সময় আপনি যদি আপনার অ্যাডের বাজেটটা $20 থেকে সেটাকে $30 বা $40 আপনি করে দিলেন, একদম ডাবল করে দিলেন, তখন যেটা হবে যে আপনার ক্যাম্পেইনটা যেই স্টেবল অবস্থায় ছিল, ফেসবুকের অ্যালগোরিদমে কিন্তু পুরো জিনিসটা আবার সাফল হয়ে যাবে, সেটা আনঅপটিমাইজ হয়ে যাবে, এবং আপনার ক্যাম্পেইনের পারফরমেন্স আবার এলোমেলো হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমাদের আসলে কি করণীয় উচিত? এই ক্ষেত্রে আমাদের করণীয় উচিত আপনার $20 যে বাজেটটা ছিল সেই বাজেটটা 10 থেকে 20% পর্যন্ত, 15% পর্যন্ত জিনিসটা সেফার। আপনি 15% পর্যন্ত বাজেট ইনক্রিজ করেন, আজকে ইনক্রিজ করলেন, এইটা নেক্সট 48 আওয়ার্স পর্যন্ত আপনি অপটিমাইজ করেন, যে দেখতে থাকেন যে আপনি বাজেটটা বাড়ানোর পরে আপনার ক্যাম্পেইনের আগের যে পারফরমেন্সটা ছিল সেই পারফরমেন্সটা কি স্টেবল আছে কিনা। যদি দেখেন যে জিনিসটা আনস্টেবল হয়ে যাচ্ছে, তাহলে আপনাকে আবার বাজেটটা 10% কমিয়ে দেন। এইভাবে করে আপনাকে জিনিসটা নিয়ে কাজ করতে হবে। সো আমরা বুঝতে পারলাম যে কিভাবে আপনি গ্র্যাজুয়ালি বাজেটটা ইনক্রিজ করতে পারেন। এবং এইখানে আরেকটি বিষয়, চমৎকার একটি বিষয়, যে সিবিও ক্যাম্পেইন। এই সিবিও ক্যাম্পেইনের প্র্যাকটিসটা কি? যে আমরা জানি যে সিবিও ক্যাম্পেইনটা হচ্ছে যে আমরা ক্যাম্পেইন লেভেলে বাজেট না দিয়ে, সরি অ্যাডসেট লেভেলে বাজেটটা না দিয়ে আমরা বাজেটটা দিয়ে থাকি ক্যাম্পেইন লেভেলে। সো যখন আমরা ক্যাম্পেইন লেভেলে বাজেটটা দেই, আমি একটা এক্সাম্পল আপনাদের সামনে নিয়ে আসছি, একটা মিনিট। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা উইদাউট সিবিও ক্যাম্পেইন, আর একটা হচ্ছে উইথ সিবিও ক্যাম্পেইন। সো অ্যাডের স্ট্রাকচারটা কি? ক্যাম্পেইন যার মধ্যে আমরা মাল্টিপল অ্যাড সেট তৈরি করি, এবং ওই এক একটা অ্যাড সেটের মধ্যে আবার আমরা মাল্টিপল অ্যাডস তৈরি করতে পারি। যখন আমরা অ্যাড সেট লেভেলে বাজেট দিয়ে থাকি, তখন কি হয় যে ফেসবুক এই বাজেটটাকে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে, যে আপনার প্রতিটার মধ্যে ফেসবুক $10 করে অ্যালোকেট করে দিচ্ছে। তো এই অ্যাডটা যদি, এই সিনারিওটা যদি আমরা দেখি, যে এখানে আপনার এই অ্যাড সেট থেকে 3টা সেল এসেছে, $10 খরচ হয়েছে। এই অ্যাড সেট থেকে আবার 5টা সেল এসেছে, $10 খরচ হয়েছে। এই অ্যাড সেট থেকে 2টা $10 খরচ হয়েছে। তার মানে কি আপনার এই অ্যাড সেটে $10, এর মানে এইখানে আপনার এক একটা কস্ট পার রেজাল্ট দাঁড়িয়েছে অ্যারাউন্ড $3 সামথিং, এইখানে দাঁড়িয়েছে $2, এইখানে দাঁড়িয়েছে $5। কিন্তু যখন আমরা সিবিও দিচ্ছি, সিবিওতে কি করছে, ক্যাম্পেইন লেভেলে দিয়ে দেওয়ার পরে ফেসবুক এটাকে অপটিমাইজ করে। কিভাবে অপটিমাইজ করে? যে যেই অ্যাড সেট থেকে রেজাল্ট বেটার আসছে, ফেসবুক ওইটাতে বেশি টাকাটা ইনভেস্ট বেশি করে। এটা ফেসবুক নিজে থেকে করে, কারণ ওকে আমরা ওই পারমিশনটা দিয়ে দেই, যে ক্যাম্পেইন লেভেলে একবারে $30 দিয়ে দেওয়া হয়েছে, তো ও বেশি সেল আনতে পারছে, ওর পেছনেই বেশি টাকা ঢালা হচ্ছে। এই ক্যাম্পেইন গুলো আমরা কেন করি? ওই যে আপনার হরাইজন্টাল যখন আমরা ট্রাই করি, যে ক্রিয়েটিভ অডিয়েন্স, এই জিনিসটা যখন ট্রাই করি, তখন আমরা এই এবিও ক্যাম্পেইনটা দিয়ে করে থাকি। সেই ক্ষেত্রে কিন্তু আমরা বুঝতে পারি, আমি আরেকবার সিনারিওটাতে যাই, হয়ে গেল।
এই যে আরেকবার যাই, এখানে খেয়াল করেন যে আমি এই একটা অ্যাডসেট ট্রাই করলাম পুরুষ মানুষ যারা জব করে, এটা ট্রাই করলাম ওই সবাই পুরুষ মানুষ, এটা যারা জব করে, এটা যারা ফ্যাশন নিয়ে হচ্ছে যে আগ্রহী, এইটা দিয়ে দিলাম যে যারা ধরেন শাকিব খানকে ফলো করে, এরকম 3টা অ্যাড সেট করলাম এবং প্রতিটাতে $10 করে দিয়ে দিলাম। এখন দেখা গেল যে যারা ফ্যাশন ফলো করে তাদের এখান থেকে সেল আসতেছে এবং সবগুলিতে এই অবস্থা। আমি যখন সিবিও করলাম, ফেসবুকের হাতে ছেড়ে দিলাম, ফেসবুক এবার নিজের মতো করে যেটা থেকে বেশি সেল আসতেছে ওর পেছনে বেশি টাকা দিচ্ছে। আলটিমেটলি আমি বুঝতে পারতেছি যে আমি যখন এটা অটোমেটিক ভাবে দিলাম যে আমার কোনটা বেটার পারফর্ম করতেছে, সো আমি দেখলাম কি যে আমার যারা ফ্যাশন ফলোয়ার সেই অডিয়েন্সটা থেকেই আমার সেল বেশি হচ্ছে। এবং একইভাবেই আমার কিন্তু এক একটা অ্যাড সেটের মধ্যে মাল্টিপল ক্রিয়েটিভ থাকবে, সো আমি মাল্টিপল ক্রিয়েটিভ গুলো দিয়েও বুঝতে পারবো যে কোন ক্রিয়েটিভটা থেকে আমার সেল বেশি হচ্ছে। সো আমি আমার কিন্তু একটা উইনিং অডিয়েন্স, উইনিং ক্রিয়েটিভ পেয়ে যাই। সেটাকেই ব্যবহার করে পরবর্তীতে আমরা যখন উইনিং ক্যাম্পেইন লঞ্চ করব সেখানে গিয়ে এই ভার্টিক্যালি স্কেলিংটা প্র্যাকটিস করতে পারি। সো আমাদের এই যে এই দুইটা স্কেলিং প্র্যাকটিস, এটা ইন্টারন্যাশনাল মার্কেট সেখানে এই প্র্যাকটিস গুলোকেই বেস্ট প্র্যাকটিস হিসেবে ধরা হয়ে থাকে। আমি নিজেও এইভাবে জিনিসগুলোকে প্র্যাকটিস করে থাকি, বাট এর মাঝে আমার আরো কিছু কাজ থাকে যেগুলো আমি কোশ্চেন অ্যান্সার সেশনে আলোচনা করব। এবার আসেন স্কেলিং স্ট্র্যাটেজিস। দুইটা তো বুঝলাম যে কিভাবে আপনি অডিয়েন্স টেস্ট করবেন এবং বাজেটটাকে বৃদ্ধি করবেন। স্কেলিং স্ট্র্যাটেজিতে আসি যে ম্যানুয়াল স্কেলিং, হ্যান্ডস অন অ্যাডজাস্টমেন্ট বেসড অন কি পারফরমেন্স ইন্ডিকেটরস। কেপিআই থাকে, হ্যাঁ, যে আমাদের ম্যানুয়ালি বিভিন্ন জিনিস চেক করতে হবে যে একটা ক্যাম্পেইন ভালো পারফর্ম করছে কিনা সেটা বোঝার জন্য কিন্তু বিভিন্ন জিনিস আপনাকে মনিটর করতে হবে। সেই জিনিসগুলো ডিফাইন করবে যে আপনার এই হয়তোবা আপনি এখনো সেল পান নাই বাট পাবেন কিনা, বা আপনার ওই অ্যাডটার বাজেটটা কমার সম্ভাবনা আছে কিনা, সেই জিনিসগুলো ডিফাইন করবে। সো এই ক্ষেত্রে আমাদের এই কেপিআই যেগুলো সেইগুলোকে কিন্তু মনিটর করতে হবে। এখন আমি একটু নিচে আসি যে কেপিআইস গুলো কি কি, কোন মেট্রিক গুলো আমাদের কেপিআই। যেমন এখানে দেখতে পাচ্ছি যে সিটিআর, তারপরে কনভার্সন রেট, ফ্রিকোয়েন্সি, সিপিসি এন্ড সিপিএ, রোয়াস, এগুলোর কি অবস্থা, এই জিনিসগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। যেই খেয়াল রাখার কারণেই আমরা বুঝতে পারবো যে এই অ্যাডটা কি এখন পারফর্ম খারাপ করলেও সেল পাচ্ছি না, বাট এটা থেকে কি সেল আসার সম্ভাবনা রয়েছে কিনা। ধরা যাক আপনার সিটিআর যেটা কিনা ইন্ডিকেট করছে যে আপনার সিটিআর হচ্ছে বিলো 3%, তাহলে 3% দিয়ে আমরা কি বুঝে নিব? 3% দিয়ে কিন্তু আমরা এটা বুঝে নিব যে আমাদের অ্যাডের থেকে আমরা বেটার ক্লিক পাচ্ছি না, আমাদের ক্লিক থ্রু রেট রেশিওটা খুবই কম। তাহলে আমাদের কিন্তু সেখানে বুঝে নিতে হবে যে ওকে, তাই দেন আমার হয়তোবা এই অ্যাডে ঝামেলা আছে, এই ক্রিয়েটিভটা ভালো না, এটা বুঝতে হবে। দেন আপনার রোয়াসটা ঠিক আছে কিনা, যে আপনি $1 স্পেন্ড করে অ্যাকচুয়ালি অ্যাড স্পেন্ড থেকে কতটুকু ব্যাক পাচ্ছেন, সেই রোয়াসটা বাড়াতে পারছি কিনা, সেগুলো মেজার করতে হবে। দেন আমাদের কনভার্সন রেট, আমার ওয়েবসাইটে আমি ট্রাফিক যা পাঠাচ্ছি অ্যাড থেকে, সেখান থেকে আমার কনভার্সন রেটটা কিরকম আসছে। আপনার যখন ওয়েবসাইটে যাওয়ার পরে আপনার কনভার্সন রেট দেখছেন যে 100 জন মানুষ যাচ্ছে বাট 3 জন মানুষ পারচেস করতেছে, আপনাকে সেটা মনিটর করতে হবে যে 3 জন মানুষ পারচেস করতেছে, তো আমি এখানে কি করতে পারি, আপনার নেক্সট স্টেপটা আসলে কি হওয়া উচিত, সেই জিনিসগুলো অ্যানালাইজ করতে হবে এবং ফাইনালি একটা ডিসিশন নিয়ে আপনাকে সেই এক্সিকিউশনটা করতে হবে। এরপর আসি ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সিতে কি, যে যখন আমরা ফ্রিকোয়েন্সি চেক করব দেখব যে একজন মানুষ একটা অ্যাড
দিনে কয়বার দেখতে পাচ্ছে, আপনার ফ্রিকোয়েন্সি কি 2 নাকি আপনার ফ্রিকোয়েন্সি 1.5, এগুলো ডিফাইন করে যে একজন মানুষ আপনার অ্যাডটা কয়বার দেখছে। যদি দেখেন যে আপনার ফ্রিকোয়েন্সি রেট বেড়ে গিয়েছে, তাহলে বুঝতে হবে যে একজন মানুষ আপনার অ্যাডটা বারবার বারবার দেখছে। সো যেই মানুষটা আপনার অ্যাড সকালে একবার দেখে ইগনোর করলো, সে বিকেলেও ইগনোর করতে পারে, সে পরের দিনও ইগনোর করবে। সো এখানে আপনার ফ্রিকোয়েন্সি ক্যাপিংটা করা খুব দরকার। আপনার সিপিসির রেট কত, আপনার সিপিসি রেট কি 0.12 বা 0.20 এরকম কিনা। যদি দেখেন যে আপনার সিপিসি রেট গুলো এরকম অনেক হাই, তাহলে বুঝতে হবে যে আপনার অ্যাড থেকে ক্লিক রেশিও তে অনেক খরচ হচ্ছে। দেন আপনাকে এটা কিন্তু বুঝে নিতে হবে যে এই ক্যাম্পেইনটা বা এই অডিয়েন্সটা আমাকে সেল দিলেও এইখানে কিন্তু আমার খরচ বেড়ে যাবে। তো এই জিনিসগুলো কিন্তু আপনাকে ডেফিনেটলি মনিটর করতে হবে। এবার একটা বিষয় আসি, সেটা হচ্ছে যে বর্তমানে এটা অলরেডি অনেকের অ্যাড অ্যাকাউন্টে চলে এসেছে, আবার অনেকের অ্যাড অ্যাকাউন্টে এই আপডেটটা এখনো আসে নাই। সেটা হচ্ছে যে ফেসবুক বাই ডিফল্ট অনেকের অ্যাড অ্যাকাউন্টেই ওই সিবিও ক্যাম্পেইনটা ম্যান্ডেটরি করে দিয়েছে। এবং আরেকটা বিষয় যে ফেসবুক ওই অরিজিনাল অডিয়েন্স যেটা ছিল সেটা থেকে বের হয়ে আসতেছে এবং অ্যাডভান্টেজ অডিয়েন্সের দিকে নিয়ে যাচ্ছে, টেইলর্ড ক্যাম্পেইন করে, অ্যাডভান্টেজ শপিং ক্যাম্পেইন করে। তো ওই জায়গাতেও এখন ফেসবুক অ্যাকচুয়ালি চাচ্ছেটা কি, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। যে ফেসবুক চাচ্ছে যে ফেসবুক এআই ইন্টিগ্রেটেড অ্যাড সিস্টেম চালু করেছে। সো এআই ইন্টিগ্রেটেড অ্যাড চালু করাতে কি সুবিধা এবং কি অসুবিধা সেটা আপনাকে বুঝতে হবে। যে এই যে মার্কেট প্লেস গুলো লাইক ফেসবুক বলেন, গুগল বলেন, স্পেশালি ফেসবুক বাংলাদেশ, ইন্ডিয়া বা এই সমস্ত কান্ট্রিতে ওদের এই টাইপের টেস্টিং গুলো সবচেয়ে বেশি হয়। আমার ইউএস এর অ্যাড অ্যাকাউন্টে আমি এখন পর্যন্ত অনেক মানে ফাংশন এখনো এনেবল হয় নাই, এখনো অনেকটা আগের জিনিস রয়ে গেছে। কারণ কি, এই সমস্ত কান্ট্রি থেকে এই টেস্টিং গুলো করার পরে ফাইনাল ভার্সনটা হচ্ছে যে গ্লোবাল মার্কেটে বা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে গিয়ে অ্যাপ্লাই হয়। বলতে পারেন যে আমরা কাইন্ড অফ গিনিপিগ, যে আমাদের উপরে টেস্টিং গুলো চালানো হয়। এই যে এআই ইন্টিগ্রেটেড সিস্টেমটা চালু হলো, এইখানে এখন ফেসবুক যেই কাজটা করছে সেটা হচ্ছে যে কোনো টার্গেটিং এর দরকার নাই। এবং এই যে অ্যাডভান্টেজ অডিয়েন্সের বিষয়টা কি, অ্যাডভান্টেজ অডিয়েন্সের বিষয় হচ্ছে যে ফেসবুক ওপেন টার্গেটিং এর জন্য বলতেছে যে আপনি ব্রড টার্গেটিং করেন। আমরা আগে বিভিন্ন রকমের ইন্টারেস্ট বেস বা এটা সেটা বিভিন্ন জিনিস ট্রাই করতাম, সেটার কথা আমি এইখানে বলেছি। ওকে, তো এইখানে এখন আবার একটু অন্যরকম কথা বলছি কেন, এর কারণ হচ্ছে যে এইটা এখন রানিং এবং এটাই হবে এবং এটার উপরেই কাজ চলছে। সো আপনাদেরও এই দিকে ফোকাসড থাকা উচিত। এই জায়গা থেকে এখন ওই যে আপনি যদি ধরেন আপনার ফেসবুক পেজের জন্য মেসেজ ক্যাম্পেইন করতে থাকেন, আপনার কোনো ওয়েবসাইট নাই, তাহলে কিন্তু ইন ফিউচার আপনি ঝামেলায় পড়তে যাচ্ছেন, এন্ড দ্যাটস ফর শিওর। এখন আর ওই স্টাইলে আপনাকে আগালে হবে না, আপনাকে এখন সময়ের সাথে এগিয়ে যেতে হবে। অ্যাডভান্টেজ অডিয়েন্সে কি হচ্ছে যে আগে যেমন আমরা টার্গেট করতাম কি, যে ধরেন ফ্যাশন নিয়ে যাদের ইন্টারেস্ট আছে, বা ধরেন ক্রিকেট নিয়ে কারো ইন্টারেস্ট আছে। এখন আপনার বয়স মনে করেন হয়ে গেছে, আপনি টার্গেট করছেন কি যে 18 থেকে 40 বছর বয়স। হ্যাঁ, সো ধরেন আপনার অডিয়েন্স একজন আপনার একটা দেখলো যার বয়স এখন 30 বছর। আপনি এখন একটা ক্রিকেট ব্যাট তার কাছে সেল করার জন্য অ্যাড দিলেন। ওই মানুষটা হয়তো বা এখন তার ক্রিকেটের প্রতি ইন্টারেস্ট আছে, যেই কারণে ফেসবুকের লাইব্রেরিতে সে ওই জায়গাতে রয়েছে এবং সে একটা দেখবে। কিন্তু আলটিমেটলি সেই মানুষটা কি এখন আপনার ব্যাট কেনার জন্য আগ্রহী? হয়তো বা না। ইন্টারেস্ট থাকলেই যে সেই মানুষটা আপনার প্রোডাক্ট পারচেস করে ফেলবে সেটা বিষয় না। এই জন্যই ফেসবুকের এই অ্যাডভান্টেজ অডিয়েন্স এবং এআই সিস্টেমটা ডেভেলপ করা, যে এই মোমেন্টে আপনার প্রোডাক্টটা যেই জিনিসটা নিয়ে আপনি যখন এই ওপেন টার্গেটিং এ অ্যাডভান্টেজ অডিয়েন্স ইউজ করতেছেন, তখন ফেসবুক কি করে যে এই মুহূর্তে মার্কেটে যেই অডিয়েন্সরা
ধরেন ক্রিকেট ব্যাট পারচেস করার জন্য ঘোরাঘুরি করতেছে, বিভিন্ন কোম্পানির সাথে কথা বলতেছে, বা বিভিন্ন হচ্ছে যে ক্রিকেট ব্যাট রিলেটেড ওয়েবসাইটে ঘুরতেছে। এখন বলতে পারেন যে ওয়েবসাইটে ঘুরলে ফেসবুক জানলো কিভাবে? ডেফিনেটলি সেই ওয়েবসাইট গুলোতে ফেসবুকের পিক্সেল ইন্টিগ্রেট করা ছিল, করা আছে, যে কারণে ওই অডিয়েন্সের ডাটাটা ফেসবুক জানে যে এই লোকটা ব্যাট খুঁজতেছে এখন কেনার জন্য। তাহলে কিন্তু আপনার জন্য এখন অপটিমাম অডিয়েন্স হচ্ছে ওই লোকটা যে কিনা এখন কিনতে চাচ্ছে, যে সার্চ করছে, যে বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করছে, যে রিসার্চ করছে ব্যাট নিয়ে, তার কেনার পসিবিলিটিটা বেশি। তো ফেসবুক এখন এই সিস্টেমে কাজ করছে। তাই আপনাকে এখন যেটা করতে হবে, আপনাকে এটা বুঝতে হবে যে আপনার ক্রিয়েটিভ এইটা আপনার কম্পিটিটরের সাথে চাইতে এগিয়ে থাকতে হবে। আপনার কন্টেন্ট, যেহেতু টার্গেটিং এখন বড় হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনাকে আপনার গেমটা হইতে হবে স্ট্র্যাটেজিক্যাল। আপনার কন্টেন্ট দিয়ে আপনার অডিয়েন্সকে গ্র্যাব করে নিতে হবে। আপনি যদি এখন ওই আগের স্টাইলে চিন্তা করেন তাহলে হবে না। আপনাকে ভাবতে হবে সেই কাস্টমারের জায়গায় বসিয়ে, যে সেই কাস্টমার একটা ব্যাট কিনতে চাচ্ছে, সে ব্যাট কেনার সময় কি চিন্তা করতেছে। আমরা যেটা করি, আমরা আমাদের মতো করে একটা অ্যাড তৈরি করি, দেন টার্গেটিং সেট করি, দেন অ্যাডটা ছেড়ে দিই। কিন্তু এখন আপনাকে সেই কাজ করলে হবে না। আপনাকে কাস্টমারের জায়গা থেকে দাঁড়িয়ে ভাবতে হবে, দেন আপনার অ্যাডটা তৈরি করতে হবে তার মন মতো করে, পার্সোনালাইজড ক্যাম্পেইন। আপনি এখন যত বেটার পার্সোনালাইজড ক্যাম্পেইন ডেলিভারি দিতে পারবেন, আপনার অ্যাড থেকে বেশি প্রফিট বের করা ততটাই ইজি হবে। কারণ আপনাকে, আপনার কম্পিটিটিভ মার্কেট এখন অনেক হাই। আগে ফেসবুকে বাংলাদেশে অ্যাডভার্টাইজারের যে পরিমাণ ছিল, এখন তার চাইতে অনেক গুণ বেশি। আপনার অকশনের লোড বেশি, কারণ ফেসবুক একটা অকশন প্ল্যাটফর্ম, অকশন বেসড প্ল্যাটফর্ম। অনেকে বলে যে আগে আমার রেজাল্ট এত, মানে সিপিআর এত কম ছিল, সেল বেশি ছিল, এখন নাই কেন? কারণ আপনার কম্পিটিটর বেড়ে গেছে, ফেসবুকে অকশনের রেস বেড়ে গেছে, যে কারণে আপনার বাজেট বেশি বার্ন হচ্ছে, আপনি রেজাল্ট কম পাচ্ছেন, আপনার কাস্টমারের কাছে অপশন বেশি। এখন এই অনেক অপশনের মধ্যে আপনি কিভাবে অনন্যতম হবেন সেটা ডিফাইন করবে আপনার কন্টেন্ট। আপনাকে কিন্তু এখন এই যে স্কেলিং করবেন, সেই ক্ষেত্রে এই অ্যাডভান্টেজ অডিয়েন্সের উপরে বেঞ্চমার্ক করে এই হরাইজন্টাল স্কেলিং টেকনিকটা প্র্যাকটিস ডেফিনেটলি করা উচিত। এবং তার সাথে মেজার করতে হবে এই যে মেট্রিকগুলো, এই মেট্রিকগুলো যখন আপনি এইসব মেট্রিক দিয়ে এবং আপনার ক্রিয়েটিভ টেস্টিং করতেছেন, তখন আপনি ডিফাইন করতে পারবেন যে আচ্ছা আমি এইবার এটা পেয়ে গিয়েছি, আমার ওয়েবসাইটে অনেক ডাটা হয়েছে, এইবার আমার ওয়েবসাইট থেকে আমি রিটার্গেট করতে পারবো। অথবা ধরেন আপনার ওয়েবসাইট নাই, তাহলে রিটার্গেট করবেন কিভাবে? আপনার যেই ভিডিওটাতে অনেক বেশি এনগেজড হয়েছে মানুষজন, সেই ভিডিওর ডাটাটা নিয়েই আপনি রিটার্গেট করেন। আপনার কন্টেন্টের সাথে যারা বেশি এনগেজ হচ্ছে তাদেরকে রিটার্গেট করেন। এইটা আপনার ফানেলের বহু লেভেলে কাজ করবে। ওকে, দেন কমন পিটফলস টু অ্যাভয়েড, এই যে যেটা আমি অলরেডি বলে আসছি, যে সাডেন বাজেট ইনক্রিজেস, হুট করে আপনি একটা বাজেট বাড়ায় দিলেন যেটা কিনা আপনার পারফরমেন্স ড্রপ করবে। দেন অ্যাড ফ্যাটিক, আপনার যে ক্রিয়েটিভ গুলো, এইটা যদি আপনি কন্টিনিউয়াসলি চেঞ্জ না করেন। এইটার আমার একটা জিনিস বলি যে আমি এই প্রবলেমে ভুগতাম। সো আমি হচ্ছে যে কথা বলি একজন ফেসবুক অ্যাড এক্সপার্টের সাথে, এবং উনি ফেসবুকের একজন কি অ্যাকাউন্ট ম্যানেজার। তো তখন ও আমাকে এই বিষয়টাই বললো যে দেখো, তুমি যদি একটা ইমেজ অথবা একটাই ভিডিও ইউজ করো, তাহলে তোমার অডিয়েন্সের দিক থেকে চিন্তা করো, তুমি নিজে হলে কি করতা? তুমি সকালবেলা যখন দেখলা ওই ভিডিওটা, তুমি একবার স্কিপ করেছো, তোমার ভাল লাগে নাই। বিকেলবেলা যখন সেম ভিডিওটা দেখবা, তুমি সেকেন্ড টাইম স্কিপ করবা, থার্ড টাইম যখন দেখবা তুমি বিরক্ত হয়ে যাবা। তাহলে তোমার আসলে কি করা উচিত? তোমাকে মাল্টিপল ক্রিয়েটিভ, মাল্টিপল ভিডিও ব্যবহার করা উচিত। সে যেন তোমার কন্টেন্ট দেখে বোর ফিল না করে, সে যেন তোমার উপরে বিরক্ত হয়ে না যায়। তোমার এমন ভাবে যে কাজগুলো করা উচিত, সে যেন তোমার সাথে এনগেজড হয়, সে যেন তোমারটা দেখার পর আছে ঠিক আছে সকালবেলাটা ভালো লাগে না, দুপুর বেলাটা ভালো লাগলো, একটু ঘুরে আসি, একটু দেখে আসি। সে যখন ওই যে একটু দেখতে গেল,
তখনই কিন্তু তোমার সাথে এনগেজড হলো এবং তখনই তোমার সুযোগ তাকে নিয়ে নতুন করে কাজ করার। তো আশা করি এই বিষয়টা বুঝাতে পেরেছি। এই যে তারপরে যদি দেখি যে অডিয়েন্স স্যাচুরেশন, ওয়াচ রিচ অ্যান্ড ফ্রিকোয়েন্সি টু অ্যাভয়েড ওভার এক্সপোজার, এটা বলে ফেলেছি আমি অলরেডি, যে ফ্রিকোয়েন্সি ক্যাপিং করার কথা। স্কেলিং উইদাউট টেস্টিং, এইটাও আমি বলেছি যে টেস্ট অডিয়েন্সেস অ্যান্ড ক্রিয়েটিভস বিফোর স্কেলিং। আপনি যখনই স্কেলিং এ যাবেন তার আগে ডেফিনেটলি আপনার ক্রিয়েটিভ এবং অডিয়েন্সটাকে টেস্ট করে দেন স্কেলিং এ যাওয়া উচিত। নইলে আপনি একটা অডিয়েন্সের মধ্যে একটা অ্যাড দিয়ে ছেড়ে দিছেন, আপনার দেখলেন সেল আসতেছে, বাড়াও বাজেট, এবং যখন বাড়াও বাজেট বলে একটু বাজেটটা বাড়ায় দিলেন, দেখলেন যে আপনার সব শেষ। আগে অ্যাড খুব ভালো চলতো, এখন আর চলে না। তাই চলবে কেন? চলার তো কথা না, সিস্টেম তো এইভাবে কাজ করছে না। এর মাঝে তো আরো অনেকগুলো ফ্যাক্টর রয়েছে। আপনি যখন কনভার্সন ক্যাম্পেইন করেন, আপনি লার্নিং ফেজে থাকেন, আপনার এক সপ্তাহের মধ্যে 50টা কনভার্সন লাগবে, তার আগে আপনি যদি অ্যাডে এডিট করেন তাহলে তো আপনি লার্নিং ফেজ থেকে বেরোতে পারছেন না। তো এই যে বিষয়গুলো, এইগুলো আপনাকে ডেফিনেটলি মাথায় রাখতেই হবে। এবং বর্তমান সময়ে আপনার ওয়েবসাইট ছাড়া যদি আপনি বিজনেস করতে থাকেন, আপনি ধরা খাবেন, এন্ড দ্যাটস ফর শিওর। কারণ যে কোনো সময় আপনার ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট সরি, আপনার ফেসবুক পেজটা, এটা যদি ফেসবুক থেকে রেস্ট্রিক্টেড করে দেয়, অনেকের সাথে হয়েছে। হ্যাঁ, খুব ভালো একটা জমজমাট বিজনেস ছিল, ফেসবুকে হচ্ছিল, হঠাৎ করে পেজটা রেস্ট্রিক্টেড হয়ে যায়, এবং পরবর্তীতে নতুন করে যখন সে আবার শুরু করে, তখন কি হয় যে জিরো থেকে শুরু করে, আগের মতো আর সেল হচ্ছিল না। যদি শুধু ফেসবুকের পেজেই বিজনেস হইতো তাহলে দারাজ বা অন্য কেউ ওয়েবসাইট তৈরি করতো না। তা সেই ফাইনাল থটস অ্যান্ড কল টু অ্যাকশন, কি টেকওয়েস, যা বুঝলাম যে স্কেলিং এটা একটা স্ট্র্যাটেজিক প্রসেস, এবং এই যে টেকনিক্স গুলো, এগুলো আপনার রিসেন্ট ক্যাম্পেইনে আপনি ডেফিনেটলি ট্রাই করেন। এবং ফেসবুকের যে এই বিষয়গুলো আছে, যে লাইক টুলস লাইক সিবিও অ্যান্ড ডাইনামিক ক্রিয়েটিভস, মাল্টিপল ক্রিয়েটিভ দিয়ে ট্রাই করা, এই জিনিসগুলো দিয়ে আপনি ট্রাই করেন। কোন আকারে যদি বলি, ইম্পর্টেন্স অফ এ ওয়েবসাইট অর ল্যান্ডিং পেজ ফর ইউর বিজনেস, একজন বলতেছিলেন যে রিটার্গেট নিয়ে কথা বলার জন্য। তো দেখেন, আপনার একটা বিজনেস আছে, বাট অনলাইন প্রেজেন্স এন্ড ক্রেডিবিলিটি বৃদ্ধির জন্য কিন্তু আপনার একটা ওয়েবসাইটের প্রয়োজন, যেখানে আপনি আপনার স্টোরে প্রোডাক্টগুলো শোকেসিং করতে পারতেছেন, আপনার অডিয়েন্সরা আপনার ওয়েবসাইট দেখে আপনার উপরে ট্রাস্ট বাড়তেছে, এবং সে বুঝতে পারতেছে যে আপনি বিজনেস নিয়ে সিরিয়াস। হ্যাঁ, সেলস অ্যান্ড লিড জেনারেশন, ক্যাপচার লিডস অ্যান্ড সেলস অ্যারাউন্ড দ্য ক্লক। এবং 2 নাম্বার, উইথ দ্য রাইট ট্রাফিক your site becomes a high ROI মেশিন। যদি কেউ লিড জেনারেট করতে চান, হ্যাঁ, একটা তো হচ্ছে যে প্রোডাক্ট সেল করতেছে, আপনার যখন কেউ লিড জেনারেশন নিয়ে কাজ করবেন, তখন ডেফিনেটলি আপনার একটা লিড পেজ দরকার। হ্যাঁ, এই লিড পেজগুলো কিন্তু আপনাকে হেল্প করবে আপনার সেই ল্যান্ডিং পেজে গিয়ে মাল্টিপল জিনিস টেস্ট করার জন্য। সেল ওয়েল ইউ স্লিপ, একটা ওয়েবসাইট থাকা মানে আপনার ক্যাম্পেইন চলতেছে এবং ওয়েবসাইট থেকে অটো সেল হচ্ছে। আর যদি আপনি সারাদিন মেসেজ ক্যাম্পেইন করতে থাকেন, তাহলে মেসেজের রিপ্লাই দেওয়ার জন্য আপনার একজন দুইজনকে জাগিয়ে রাখতে হবে। একটা ওয়েবসাইট ছাড়া কখনোই কিন্তু সম্ভব নয়। মার্কেটিং পাওয়ার হাউস, এবং আপনার যখন ওয়েবসাইট থাকতেছে তখন আপনি মাল্টিপল জিনিস প্র্যাকটিস করতে পারতেছেন। হ্যাঁ, এবং আপনার অ্যাফোর্ডেবল, স্কেলেবল অ্যান্ড ফার রিচিং, পারফেক্ট ফর গ্রোথ উইদাউট হাই ওভারসিজ, কস্ট এফেক্টিভ গ্রোথ হবে। কারণ আপনার কাছে তখন হিউজ ডেটা থাকবে, আপনি ডেটাগুলো মাল্টিপল জায়গা থেকে হচ্ছে যে অ্যানালাইজ করতে পারবেন। আপনি ডেটা ড্রিভেন ডিসিশন নেওয়ার জন্য হইলেও আপনার একটা ওয়েবসাইট কিন্তু থাকতে হবে, কারণ ওয়েবসাইট থাকার পরে আপনি অডিয়েন্সের ডাটা ট্র্যাক করতে পারবেন, তাদের বিহেভিয়ার বুঝতে পারবেন, এবং আপনি আপনার বিজনেসের জন্য একটা স্মার্ট আর মুভ নিতে পারবেন। মাঝখানে ছোট্ট করে একটু অ্যাড দেই, যারা ফেসবুক অ্যাডভার্টাইজার আছেন অথবা বিজনেস পার্সন আছেন, এই যে বিষয়গুলো বললাম, আপনার যদি ল্যান্ডিং পেজ, আমাদের ল্যান্ডিং পেজগুলো আশা করি দেখেছেন, অবশ্যই দেখেছেন, কারণ সেখান থেকে কনভার্ট হয়েছেন। এই ল্যান্ডিং পেজ কিভাবে ডিজাইন করে, কিভাবে সেখানে বিভিন্ন বিষয় ইন্টিগ্রেট করে, সেগুলো যদি সবকিছু জানতে চান, তাহলে এই একটা কোর্স আছে কন্টেন্ট কিং এর, আপনারা সেই কোর্সটা
চেক করতে পারেন কোর্সটার কোয়ালিটি বেশ ভালো। মার্কেটে ল্যান্ডিং পেজের উপরে যতগুলো কোর্স আছে আমি বলতে পারি যে সেখানে কোয়ালিটিফুল একটি কোর্স এটা। ওকে, সো আসেন এখন আমরা কিছু কোশ্চেন এন্ড অ্যান্সার সেশনে চলে যেতে পারি। কারো যদি কোনো কোশ্চেন থাকে কাইন্ডলি আস্ক করতে পারেন। ওকে, এম এস রহমান, আমি একটি পেজে কাজ করছি, ওনারা ইসলামিক গিফট আইটেম সেল করে 2017 সাল থেকে। কোথায় গেল, 2017 সাল থেকে কাজ করছে। এখন ওনারা আমাকে রামাদানের জন্য $1500 বাজেট দিয়েছে, 15 রামাদান পর্যন্ত 3টি প্রোডাক্ট। এর জন্য ওনাদের ওয়েবসাইট এবং ল্যান্ডিং পেজও আছে। এখন আমি কিভাবে মার্কেটিং বা ফেসবুক অ্যাডস দিলে সেল হবে আমাকে একটু আইডিয়া দিবেন please? এই কোশ্চেনে আসলে অনেক কিছু বোঝা যায় না। ইসলামিক প্রোডাক্ট সেল করে, এখন ইসলামিক গিফট আইটেম অনেক কিছু আছে, আপনি কি সেল করেন? ঠিক আছে, আপনার বাজেট বুঝলাম, আপনার ওয়েবসাইট আছে, সবই বুঝলাম। এখানে কয়েকটা বিষয় বোঝার, এক নম্বর হচ্ছে যে আপনার ওয়েবসাইটে যদি আপনি এখন কনভার্সন ক্যাম্পেইন করেন আপনার ট্র্যাকিং সেটআপ থাকতে হবে। আপনি যেই প্রোডাক্ট নিয়েই কাজ করেন না কেন আপনাকে বুঝতে হবে যে এই রামাদানে যেহেতু সেলের কথা আসছে, এই প্রোডাক্টটা কি এই রামাদানের জন্য কোনো ট্রেন্ডি আইটেম কিনা। যদি ট্রেন্ডি আইটেম এবং এভারগ্রিন আইটেম হয়ে থাকে ডেফিনেটলি এটা আপনার জন্য একটা পজিটিভ পয়েন্ট যেটা আপনাকে এগিয়ে রাখবে। এখানে আপনাকে প্ল্যান করতে হবে যে আপনার প্রোডাক্টের প্রাইসিং স্ট্র্যাটেজি নিয়ে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে একটা অফার ক্রিয়েট করা, ভালো একটা অফার যেটা আপনার পুরো রামাদান জুড়ে চলবে। এমন না যে আমি ওই ধরনের ক্যাম্পেইনের কথা বলতেছি না যে আপনার আতর কিনলে বাইক ফ্রি, এই ধরনের অফারের কথা আমি বলছি না। আপনাকে কাজ করতে হবে কি বলে যে অফারটা হয়তো লাইক ডিসকাউন্ট অফার। ডিসকাউন্ট অফারের মধ্যে অনেক টাইপের ডিসকাউন্ট অফার আছে, আপনি এই জিনিসগুলো নিয়ে গুগল করলে আপনি বিভিন্ন রকম ডিসকাউন্ট অফারের স্ট্র্যাটেজি সম্পর্কে জানতে পারবেন। তো প্রথম কথা হচ্ছে যে আপনি আপনার অফার রেডি করতে হবে। আপনার প্রোডাক্টগুলোকে আপনি হয়তো বা বাল্ক আকারে মিক্সড করে একটা ভ্যালু প্যাক সেট করতে পারেন, সেই সাথে অফার ক্রিয়েট করলেন। আপনি যদি সিঙ্গেল ল্যান্ডিং পেজ নিয়ে কাজ করেন তাহলে সেই সিঙ্গেল ল্যান্ডিং পেজে প্রথমত আপনার ট্রাফিক ড্রাইভ করাতে হবে মাল্টিপল ক্রিয়েটিভ দিয়ে, এবং ল্যান্ডিং পেজে আসার পরে আপনার যারা যারা পারচেস করলো ফার্স্ট টাইম তাদের তো আপনি সেল করলেন, এবং যারা পারচেস করলো না আপনাকে ট্রাই করতে হবে যে ওয়েবসাইটে আপনি হিউজ আপনার অডিয়েন্স পাঠাইতে। এখন আপনার $1500 আপনার সেল টার্গেট কয়টা, এটা একটা ফ্যাক্টর। ধরেন আপনার প্রোডাক্টের অ্যাভারেজ সিপিআর হচ্ছে $2, তাহলে আপনি কিন্তু $1500 গড়ে 750 ইউনিট সেল করতে পারবেন। এখন আপনার ক্লায়েন্ট যদি আপনার $1500 দিয়ে বলে যে আমার 3000 ইউনিট সেল লাগবে, এটা কিন্তু অ্যাকচুয়ালি পসিবল হবে না। কারণ এই সময়ে আপনার অকশন মার্কেটে ফেসবুকে প্রচন্ড পরিমাণে কম্পিটিশন চলবে, অনেকের বাজেট আরো বেশি থাকবে, সো ফেসবুক কিন্তু তাকে বেশি প্রায়োরিটাইজ করবে। এই বিষয়গুলো মাথায় রেখে হচ্ছে যে আপনাকে প্ল্যান করতে হবে যে এখন ফেসবুকের মার্কেটে অকশনে বাজেট হাই থাকবে, আমি এমন কোন অফার তৈরি করতে পারি যেই অফারটা আমার কম্পিটিটরদের চাইতে বেটার। আপনার প্রোডাক্টের যেই সেলিং পয়েন্টস গুলো আছে সেইগুলোকে আপনি কিভাবে বেনিফিটসে কনভার্ট করে আপনার অডিয়েন্সের সামনে নিতে পারতেছেন, দ্যাটস দ্য থিং। ওকে, সো আশা করি ভাইয়ার অ্যান্সারটা দিতে পেরেছি। অনেকগুলি কোশ্চেন চলে আসছে, কোথায় ছিলাম, এইটা গেল। ফ্রিকোয়েন্সি নিয়ে এই কোশ্চেনটা বোঝা যাবে যে ফ্রিকোয়েন্সি নিয়ে কে, এটা আমি বুঝতে পারিনি এই কোশ্চেনটা, সরি। টার্গেটিং হয় না আমার অ্যাড অ্যাকাউন্টে, কি ব্যবস্থা নিতে পারি? টার্গেটিং হয় না বলতে বিষয়টা বোঝা যায় নাই, যে মানে আপনি কি টার্গেটিং হয় না।
আপনি যেই টাইপের করেন না কেন, কি টার্গেটিং হয় না অ্যাকচুয়ালি আপনার পুরো কেসটা শুনতে হবে। কেসটা শুনলে একটা অ্যাকশন প্ল্যান বলা যেতে পারে। আচ্ছা, গ্রো আপ আইটি সেন্টার স্কেলিংটা কি প্র্যাকটিক্যাল দেখানো যাবে? না, স্কেলিংটা প্র্যাকটিক্যাল দেখানো যাবে না। কারণ স্কেলিংটা আমরা করি বিভিন্ন ক্যাম্পেইনের যখন আমরা এরকম টেস্টিং চালাতে থাকি, একটা উইনিং ক্রিয়েটিভ পেলে সেইখানে চালাতে পারি। বাট এইটা নিয়ে আমি আপনাকে একটা কেস বলতে পারি। আমার একটা ক্লায়েন্টের ডেইলি অ্যাডের পেছনে বাজেট ছিল $200। সে কি করতো, কোনো রকমের টার্গেটিং করতো না। ওর প্রোডাক্টটা ছিল হচ্ছে আপনার ওই যে যারা নাক ডাকে, যাতে নাক না ডাকে যেন ওই যে নাকের মাঝখানে একটা ক্লিপের মতো পরে, ওইটা পরে রাতের বেলা ঘুমাইলে তারা নাক ডাকে না। এখন ওই একটা প্রোডাক্টের জন্য ওরা টোটাল 20টা ভিডিও বানায়। এই 20টা ভিডিওকে ওরা জাস্ট কোন রকমের টার্গেটিং না, ব্রড টার্গেটিং কিচ্ছু ধরে না। এক একটা অ্যাডসেটের মধ্যে এক একটা অ্যাডসেট একটা অ্যাড, এরকম করে 20টা অ্যাড ওরা লঞ্চ করে। এবং লঞ্চ করার পরে দেখে সেল আসে কোন ভিডিও থেকে। দেখা যায় যে একটা ভিডিও থেকে সেল আসে। ধরেন প্রোডাক্টের প্রাইস ছিল $50, এক একটা সেল আনতে খরচ হয়ে যাচ্ছে $70, মানে কি $20 কিন্তু তার লস। এখন এরপরে ওরা ক্যাম্পেইন চালায় যায় কেন? কারণ এইটাই বোঝার চেষ্টা করে যে আমার কোন অ্যাডটা বেটার চলতেছে। এইভাবে ওরা ক্রিয়েটিভটা বের করে। দেন যেহেতু একটা আমি অ্যাড পেয়ে গেছি যে এই ভিডিওটা ভালো চলে, এইটার মধ্যে মানুষ এনগেজ হয় এবং প্রোডাক্ট কিনে, তার মানে এইবার আমি যদি অডিয়েন্স টার্গেট করি তাহলে হয়তো বা আমার সেল আর একটু স্কেল করতে পারবো। তো ওদের প্র্যাকটিসটা আবার এইরকম ছিল। এইটা অ্যাকচুয়ালি ডিফার করে যে কি কি ভাবে হয়। স্কিন কেয়ার প্রোডাক্টস জন্য অডিয়েন্স টার্গেট একটু বলবেন। ওকে, সো স্কিন কেয়ার প্রোডাক্ট কি? স্কিন কেয়ার প্রোডাক্ট, আপনার স্কিন কেয়ার প্রোডাক্টের বেনিফিটস কি? আপনাকে এখন আপনার অডিয়েন্সের কাছে পৌঁছাতে হবে। যেমন ধরেন অডিয়েন্সের সমস্যা কোন জায়গায়, কারণ আপনি যে স্কিন কেয়ার প্রোডাক্টটা সেল করতেছেন এইটা তো ডেফিনেটলি আপনার অডিয়েন্সের কোনো একটা প্রবলেম সলভ করতেছে। আপনি এমন ভাবে তার কাছে আগেন না যে এইটা ইউজ করলে তোমার মেস্তা চলে যাবে, এইটা ইউজ করলে তোমার ব্রণ চলে যাবে। না, আপনি যদি খেয়াল করেন স্কিন কেয়ার রিলেটেড বিগ ব্র্যান্ড গুলো ওরা কিভাবে ওদের অ্যাড সাজাচ্ছে, ওরা দেখাচ্ছে যে গ্লো ইউর স্কিন, অথবা তোমার এভারগ্রিন থাকো, সতেজ থাকো। এই যে মানুষের যে আকাঙ্ক্ষাগুলো, স্কিন রিলেটেড যে আকাঙ্ক্ষাগুলো, আপনি যদি তার আকাঙ্ক্ষাগুলোকে আপনার প্রোডাক্টের সাথে অ্যালাইন করে বেনিফিট আকারে তাকে বোঝাতে পারেন, তাহলে দেখবেন যে আপনার সাথে সে কানেক্টেড হচ্ছে। এবং টার্গেটিং এর জন্য কি, যে ওই প্রোডাক্টটা আসলে কত বছর বয়সী মানুষের জন্য প্রযোজ্য, তারা কি ছেলে না মেয়ে সেটা খেয়াল করেন। এবং হইতে পারে যে আপনার অডিয়েন্স প্যারেন্টস, ওই যে স্কিনে ক্র্যাক পড়ে, হ্যাঁ, যে স্কিন ফেটে যায় মহিলা মানুষের অনেকের, তো পুরুষের স্কিন ফেটে যায়। তো সেটা কোন বয়সে গিয়ে হচ্ছে, কোন কোন কারণে হচ্ছে, হয়তো বা প্রেগনেন্সির কারণে হয়, তাহলে আপনি প্যারেন্টসদের ট্রাই করতে পারেন। তো এইরকম করে আসলে আপনাকে অ্যানালাইজ করতে হবে যে আপনার প্রোডাক্টটার অপটিমাম কাস্টমার কারা, কাদের দরকার। আপনি যখন এইভাবে চিন্তা করবেন, আপনি তখন আপনার অডিয়েন্সকে বুঝে যাবেন। ওকে, তারপরে অ্যাড টু কার্ট পারচেজ এসব। অ্যাড টু কার্ট পারচেজ এসব টার্গেট অডিয়েন্স আসে না। আসে না বলতে মানে এটা কোথায় আসে না? আচ্ছা, এটা বুঝতে হবে যে কোথায় আসে না। শুটকি নিয়ে কি কি বিষয় নিয়ে অ্যাড দেয়া যেতে পারে? আচ্ছা, এইটা একটা কন্টেন্ট রিলেটেড ইস্যু। শুটকি নিয়ে কি কি বিষয় নিয়ে অ্যাড দেয়া যেতে পারে, এই কন্টেন্ট রিলেটেড এর জন্য ইকরাম স্যার বেস্ট পারসন। সে আপনাকে শুটকি নিয়ে হরেক টাইপের কন্টেন্টের আইডিয়া দিতে পারবে। সো আই গেস এই কোশ্চেনটা আপনি তার জন্য তুলে রাখেন, ওনাকে আস্ক করবেন প্লিজ। ওয়েবসাইট হচ্ছে প্রোডাক্ট শুটকি। আচ্ছা, সিফাত, আচ্ছা ওনারও শুটকি।
আচ্ছা দেখেন, প্রতিদিন আপনি 70-80 সেন্টে সেল পান, আজকে $7 স্পেন্ড হয়েছে, সেল নাই, কারণ কি? দেখেন, ফেসবুক আপনাকে কখনোই এইটা শিওর করে না যে ও আপনারে প্রতিদিন সেল দিবে। ফেসবুক আপনাকে কি মেক শিওর করতেছে যে সে আপনাকে আপনার অ্যাডের অবজেক্টিভের হিসেবে অডিয়েন্সের কাছে নিয়ে যাবে। এখন আপনার সেল কোনোদিন আপনি দেখবেন যে 50টা পাচ্ছেন, কোনোদিন 30টা পাচ্ছেন, আরেকদিন 60টা পাচ্ছেন। এতে করে কি হয় যে ফেসবুককে আপনি যে টার্গেটটা দিয়েছিলেন, ফেসবুক অ্যাভারেজে আপনার সেই সেল টার্গেটটা ঠিক রাখে। এখন দেখবেন যে এই যে আজকে পান নাই, এই আজকের একদিনের হিসেবে কিন্তু আপনি ডিসিশন নিতে পারবেন না। আজকে আপনার একটাও সেল হয়নি, আগামীকাল হয়তো হতে পারে। এখন যদি এই জিনিসটা আজকে হয় নাই, কালকেও না হয়, তখন আপনি মেট্রিক গুলো চেঞ্জ করেন যে আপনার কি ওই দিক দিয়ে জিনিসগুলো হাই হয়ে যাচ্ছে কিনা, আপনার কি ফ্রিকোয়েন্সি বেড়ে যাচ্ছে কিনা। যদি বোঝেন তাহলে বুঝতে হবে যে আপনার কন্টেন্ট চেঞ্জ করার টাইম হয়ে গেছে। এই ক্রিয়েটিভে মানুষ এখন আর পারচেস করতেছে না। এই ক্যাম্পেইনটা আপনি কতদিন ধরে চালাচ্ছেন সেটাও কিন্তু একটা ফ্যাক্টর। ওকে, নিউ পেজ বা নিউ বিজনেস ওনারদের জন্য কি কি বিষয়ে ফোকাস থাকতে হবে? এটা একটা ভালো কোশ্চেন। নিউ বিজনেস ওনার যারা, তাদের কয়েকটা বিষয় ফোকাস থাকা উচিত। নাম্বার ওয়ান, যদি বলি যে আপনার ইনিশিয়াল স্টেজে আপনার যত ধরনের সেট আপ করা দরকার, সেই সেট গুলো করে ফেলা। লাইক আপনার ওয়েবসাইট, আপনার সোশ্যাল মিডিয়া সাইটস, এবং ওয়েবসাইটে যত ধরনের ট্র্যাকিং ইমপ্লিমেন্ট করা পসিবল সেই জিনিসগুলো। অ্যান্ড আপনি যদি ই কমার্স বিজনেস ওনার হয়ে থাকেন, তাহলে তো এই জিনিসগুলো কম্পালসারি। এগুলো যখন হয়ে যাবে তখন আপনাকে আপনার স্ট্র্যাটেজিক্যাল অ্যাপ্রোচে যেতে হবে যে আপনি আসলে কি চান এই বিজনেসটা থেকে, আসলে আপনার গোল কি নেক্সট 6 মান্থস বা 1 ইয়ারের মধ্যে। আপনি কোন বিষয়ে মানুষের মনের মধ্যে জায়গা করে নিতে চান। আপনি যখন এই বিষয়গুলো ডিফাইন করে ফেলবেন, তখন আপনার গোল বা আপনার ভিশনটা ক্লিয়ার হয়ে যাবে। আপনার একটা ক্লিয়ার ভিশন থাকতে হবে। আপনি যখন এই ক্লিয়ার ভিশন নিবেন, দেখবেন যে ওই জায়গাটায় পৌঁছাইতে হইলে আপনি পৌঁছাবেন অমুক জায়গায়। তখন চিন্তা করতে হবে যে ধরেন আপনি এখন 0 লেভেলে আছেন, কিন্তু পৌঁছাইতে চান এভারেস্টে, এভারেস্টের টপে যেতে চান। তো এখন আপনি কোথায় আছেন সেই জায়গা থেকে বেঞ্চমার্ক করেন যে এইখান থেকে এখন আপনাকে কি কি করতে হবে। এই পুরো প্রসেসটাকে আপনি লিখে ফেলেন, লিখে লিখে এই প্ল্যানটা করেন। প্ল্যানটা করলে দেখবেন কি যে আপনার অনেক কিছু চলে আসছে। এবং খুব ভালো হয় যদি আপনি কোনো এক্সপার্ট কনসালটেন্টের সাথে এই পুরো বিষয়টা নিয়ে আলোচনা করেন। মানে আপনি বিজনেস ওনার, আপনার সবকিছু নিয়ে আসলে কাজ করা উচিত না। আপনার যেই সেগমেন্টে যে এক্সপার্ট, সেই জায়গা থেকে সেই এক্সপার্টের একটা হেল্প নেওয়া উচিত। এবং ডেফিনেটলি আপনার ইনিশিয়াল স্টেজের সেট গুলো কমপ্লিট করে ফেলা উচিত। আচ্ছা, এই জিনিসটা নিয়ে পুরো একটা সেশন গেল। এইটা রেকর্ডটা দিয়ে দেওয়া হবে, কাইন্ডলি আপনি রেকর্ডটা আরেকবার দেখবেন প্লিজ, কারণ ওইটা নিয়ে বলতে গেলে আবার ধরেন পুরো জিনিসটা রিপিটেড হয়ে যাবে। ওকে, এই যে যেইটা বলতেছেন যে অর্গানিক ওষুধের আইটেম বিক্রি করব, পাইলস, গ্যাস্ট্রিক, ডায়াবেটিক্স, এরকম একটা বিষয় কি, এই জিনিসগুলো ফেসবুক অ্যাডভার্টাইজিং পলিসিতে একটু রেস্ট্রিক্টেড জিনিস। হ্যাঁ, আপনি এগুলি করতে পারবেন না তা না, বাট আপনি দফায় দফায় বিভিন্ন রকমের প্রবলেমে পড়বেন, লাইক আপনার অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাওয়া। সো এই জায়গা থেকে আপনাকে একটু ডিফারেন্ট অ্যাপ্রোচে আসলে যাওয়া উচিত। আপনার অ্যাডভার্টাইজিং এর চাইতে আমার মনে হয় যে আপনি যদি কন্টেন্ট মার্কেটিং করেন, সেই ক্ষেত্রে আপনার জন্য জিনিসটা বেটার হবে। অ্যাডভার্টাইজিং করতে পারেন জাস্ট মানে সেল জেনারেশনের জন্য না, অ্যাডভার্টাইজিং করতে পারেন আপনার ব্র্যান্ড ক্রিয়েশনের জন্য, আপনার ইমপ্রেশনের জন্য, মানুষ যেন আপনার ব্যাপারে জানে, কিন্তু কোনো প্রমোশনাল অ্যাক্টিভিটি না। যে ডায়াবেটিসের কোনো একটা পাইলস, গ্যাস্ট্রিক, ডায়াবেটিস এরকম কোন ওষুধ বিক্রির না। বুঝতে পারছেন? এগুলো বিক্রি করে কিন্তু অনেকে অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যায়, পরবর্তীতে সমস্যায় পড়ে। ফেসবুকে স্ট্রিক্টলি ফেসবুকের অ্যাড পলিসি গাইডলাইনে এই জিনিসগুলো আছে যে মেডিকেল টাইপ জিনিসগুলো ফেসবুকে সেল করা যাবে না। যদি তাই হইতো তাহলে ইনসেপ্টা, স্কয়ার ওদের অ্যাড সারাদিন ধরে দেখতে পারতাম।
অ্যাড রান করানোর পর 15 ডেজ ভালো করার পর তারপর মেসেজ আসে না, তখন কি ভিডিও কন্টেন্ট চেঞ্জ করব, ডুপ্লিকেটই করব, নাকি মেইন ক্যাম্পেইনই করব? আচ্ছা, যদি দেখেন মেসেজ না আসে, ওই যে বললাম যে আপনার আদার্স মেট্রিক গুলো দেখা, শুধু মেসেজ আসতেছে না এটাই দেখলেন, বাকি জিনিস দেখলেন না, তাহলে আসলে ডিসিশন নিতে পারবেন না। আপনার দেখতে হবে যে ওই পাশ দিয়ে কি অবস্থা। ওই পাশ যদি দেখেন যে না ওইদিকে ঠিকঠাক আছে, তাহলে বুঝতে হবে যে এটা আসার পসিবিলিটি আছে, আপনি এটাকে চালিয়ে যেতে পারেন। আর যদি দেখেন যে না ওইদিকে অনেক বেড়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে যে আপনার এই ক্যাম্পেইনটাই চেঞ্জ করার সময় চলে আসছে, কন্টেন্ট চেঞ্জ করার সময় চলে আসছে। এটার অ্যান্সার দিয়েছি যে প্র্যাকটিক্যালি দেখানো যাবে কিনা। বর্তমানে আমি যদি অ্যাড রান করি ব্যবসার জন্য, তাহলে এখন কত ডলার দিলে ভালো রেজাল্ট আসবে একটু বলেন। আচ্ছা, দেখেন, কত ডলার দিলে ভালো রেজাল্ট আসবে এইটা আসলে জটিল বিষয়। আপনার বিজনেসে ভালো রেজাল্ট পাওয়ার জন্য আপনাকে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে। প্রথম অবস্থায় আপনার বিজনেসে আপনাকে অনেক ফ্যাক্টরের উপরে দাঁড়িয়ে বিবেচনা করতে হবে যে আপনি কি আপনার বড় একটা নিজস্ব অডিয়েন্স তৈরি করছেন কিনা, ১ নম্বর। ২ নম্বর হচ্ছে যে আপনি প্রোডাক্টটা কি আকারে দিচ্ছেন সেইটা। আর যদি বলেন যে কত ডলার দিলে ভালো রেজাল্ট আসবে, সেই ক্ষেত্রে বলতে পারি যে এইটা বলার জটিল কথা। যে আমি যদি বলি আপনি $১০০ করে দেন, সেটা হবে না আসলে। আপনাকে অল্প অল্প বাজেট দিয়ে আপনি টেস্টিং করেন ফার্স্ট। টেস্টিং করে দেখেন যে আপনার কোন ক্যাম্পেইনে কেমন রেজাল্ট আসে। যেটা বারবার বলতেছি, টেস্টিং ছাড়া উপায় নাই। টেস্টিং করে করে আপনার এই জিনিসগুলো খুঁজে বের করতে হবে। দেন আপনি আস্তে আস্তে বাজেট বাড়ান। এখানে আপনাকে দেখতে হবে যে আপনার প্রোডাক্ট সেল করতে এভারেজে কত টাকা সেল হচ্ছে, মানে খরচ হচ্ছে। সেই হিসেবে আপনি ক্যালকুলেশন করেন যে ধরেন আপনার এক একটা প্রোডাক্ট সেল করতে যদি $2 হয়, তাহলে আপনার ১০০ প্রোডাক্ট সেল করতে $২০০ খরচ হবে। তা আপনি কি দিনে $২০০ খরচ করার মতো এই মুহূর্তে ক্যাপাবল কিনা? যদি ক্যাপাবল হন, আপনি তখন মাল্টিপল ক্যাম্পেইন দিয়ে ট্রাই করতে পারেন। তো আপনাকে একটু আহ, অঙ্কটা কষে নিতে হবে। দুই একটা ডিসকাউন্ট অফার সম্পর্কে বলুন। আচ্ছা, দুই একটা ডিসকাউন্ট অফার বলতে এখানে ধরেন আপনার যদি অনেক প্রোডাক্ট ভ্যারিয়েশন থাকে, সেই ক্ষেত্রে যে আপ টু ডিসকাউন্ট অফার দিতে পারেন। হ্যাঁ, তারপরে হচ্ছে যে আহ, আপনি বান্ডেল ক্যাম্পেইন করতে পারেন। যে ধরেন একটা কিনলে ১৫০০ টাকা, দুইটা কিনলে ২৮০০ টাকা। এগুলি হচ্ছে যে আপনার মানে কি বলে যে বেসিক ডিসকাউন্ট অফার, যেটাই সবচাইতে বেশি চলে এবং এটাই সমাদৃত অফার টাইপ। এখন এই জিনিসটা অ্যাকচুয়ালি আপনি কিভাবে প্রমোট করবেন এটার ব্যাপারে যদি আমি আপনাকে বলি, আপনি যখন ডিসকাউন্ট অফার দিবেন, ওই যে বললাম যে আপনার যদি মানে হিউজ আকারে প্রোডাক্ট থাকে, সেই ক্ষেত্রে আপনি আপ টু ডিসকাউন্টে যেতে পারেন। আর যদি আপনার প্রোডাক্ট টাইপ কম থাকে, সেই ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে আপনি যদি কোকা কোলা দেখে থাকেন, তাহলে কোকা কোলার প্রাইসিং স্ট্র্যাটেজিটা বুঝবেন। যে কোকা কোলার সবচেয়ে ছোট যেটা, কম্পেয়ার যদি করেন দেখবেন যে ছোটটার প্রাইস বেশি অনুপাতে কি বড়টার প্রাইসের চাইতে। তো আপনি যখন এই যে এই জিনিসগুলো করবেন, আপনার সিঙ্গেল প্রোডাক্টের প্রাইস বেশি, কিন্তু ভাই দুইটা নিলে আপনি এই দাম পাবেন। তো আপনার প্রোডাক্টের ভ্যারিয়েশন হিসেবে আপনি যদি সেই ধরনের জিনিসগুলো করেন, যে মানে আপনার কনভার্সন ভ্যালু আপনি কত বড় চাচ্ছেন, আপনি যদি ভ্যালুর দিকে তাকান, তাহলে সেই ক্ষেত্রে আপনার ছোট প্রোডাক্টগুলোর প্রাইসিং রেঞ্জ নিয়ে আপনাকে কাজ করতে হবে। যদি সেই আকারে কাজ করতে পারেন, তাহলে হচ্ছে যে আপনি আপনার মানে ভ্যালু প্যাকটা বাড়াইতে পারবেন, যে বড় বড় অর্ডার জেনারেট যদি করার উদ্দেশ্য থাকে তাহলে। একটা ভালো রেজাল্ট করা ক্যাম্পেইন ২ দিন ভালো রেজাল্ট করে, আবার রেজাল্ট খারাপ হয়ে যায়, তারপর আবার কস্ট কমে যায়, অ্যাড কস্টটা ফ্ল্যাকচুয়েট করে, এটার সমাধান কি? এটা একটা জাগতিক সমস্যা। এই সমস্যার
সমাধান হচ্ছে যে আপনি যেই ক্যাম্পেইনটা করতেছেন সেই ক্যাম্পেইনের কিন্তু প্রকারভেদ আছে। যে আপনার ক্যাম্পেইনটা কি মানে এভারগ্রিন, মানে এটা কি সবসময় আপনি একই টাইপের ক্যাম্পেইন চালায় যাচ্ছেন, নাকি হচ্ছে যে আপনার বিশেষ কোনো ইভেন্ট আকারে আপনি কোনো ক্যাম্পেইন লঞ্চ করতেছেন। সো যেমন ধরেন দারাজের কথা যদি বলি, দারাজ কি করে সারা বছর ওদের কিন্তু এভারগ্রিন ক্যাম্পেইন গুলো চলে এবং বিভিন্ন সিজন হিসেবে ওরা ইভেন্ট বেস ক্যাম্পেইন করে। তা আপনার যখন ইভেন্ট সিজন কি বলে যে এভারগ্রিন ক্যাম্পেইন গুলো করবেন, তখন কিন্তু এই ব্যাপারটা আপনাকে মেজার করতে হবে যে আপনার এই জিনিসটা ফ্ল্যাকচুয়েট করবে, এটা আপস এন্ড ডাউনে যাবে। কারণ আপনি যেখানে ক্যাম্পেইন লঞ্চ করতেছেন, আপনার অডিয়েন্স সবসময় কিন্তু বাইং ইন্টেনশনে থাকছে না। অডিয়েন্সের বাইং বিহেভিয়ার আপস এন্ড ডাউন করে, যেই কারণে কিন্তু আপনার অ্যাডের পারফরমেন্সও কিন্তু দেখবেন যে আপস এন্ড ডাউন হচ্ছে। এখন যেই অডিয়েন্সটা আজকে আপনার অ্যাড দেখলো বাট পারচেস করলো না, সেই অডিয়েন্সটা যে 1 মাস পরে আপনার কাছ থেকে পারচেস করবে না সেটা কিন্তু কথা না। ডিজিটাল মার্কেটিং এ আমরা একটা জিনিসকে খুব প্রায়োরিটি দেই, যে একটা কাস্টমারের লাইফ টাইম ভ্যালু কত, আপনার নিউ কাস্টমারের অ্যাকুইজিশন কস্ট, এবং সেই কাস্টমারটাকে আপনার লাইফ টাইম কাস্টমার হিসেবে কনভার্সনে কতটা খরচ যাচ্ছে। ধরেন একটা মানুষ আপনার কাছে কখনো প্রোডাক্ট কিনে নাই, সেই মানুষটার কাছে ফেসবুক 30 দিন ধরে আপনার অ্যাড দেখাচ্ছে, 30 দিন পরে গিয়ে সেই মানুষটা পরের মাসের 2 তারিখে গিয়ে আপনার কাছ থেকে একটা প্রোডাক্ট পারচেস করলো ফর দ্য ফার্স্ট টাইম। কিন্তু আপনার এবার এখানে চিন্তা করতে হবে যে এই মানুষটার পেছনে কিন্তু আপনি বিগত 1 মাস ধরে খরচ করে আসতেছেন, এবং ওই মানুষটা যখন ফার্স্ট টাইম আপনার কাছ থেকে পারচেস করলো, এবার আপনার কাজ হচ্ছে যে এই মানুষটাকে কিভাবে আপনি সাস্টেইনেবল কাস্টমারে কনভার্ট করতে পারেন। তো এই বিষয়গুলি আসলে আপনাকে মেজার করতে হবে, যে লাইফ টাইম ভ্যালু কত এবং নিউ কাস্টমার অ্যাকুইজিশন কস্ট কত। এই জিনিসগুলো যদি আপনি মেনটেন করেন তাহলে বুঝতে পারবেন যে আপনার এই যে এই জিনিসটা কেন হচ্ছে। এই জায়গায় আসলে সুবিধা অসুবিধা তেমন কিছুই নাই। বর্তমানে আমি যদি এখন অ্যাড রান করি ব্যবসার জন্য, তাহলে এখন কত ডলার, এই যে এই কোশ্চেনের অ্যান্সার অলরেডি একবার দিয়ে এসেছি। আমার প্রতিষ্ঠানের নাম দেশীয় ঝুরি, রাজশাহীর অথেন্টিক এবং অর্গানিক খাবার বিক্রি করি। ওকে, নাইস। প্রথম 2 মাস ভালো সেল হয়, এর মধ্যে ওয়েবসাইট ডান করি, প্রথম সেলস গুলো সকল পরিচিত জনের মধ্যে। এখন রমজান উপলক্ষে আখের গুড় নিয়ে বড় করে কাজ করতে চাচ্ছি, যাতে ওয়েবসাইটে কনভার্সন আসে। এখন কি করা যেতে পারে? আপনার যেই প্ল্যান, সেই প্ল্যানের হিসেবে ডেফিনেটলি আপনার একটা প্রপার, যেহেতু আপনি বড় সড়ো আকারে যেতে চাচ্ছেন, সেই জন্য কিন্তু আপনার প্রপার মার্কেটিং স্ট্র্যাটেজি দরকার। শুধুমাত্র ফেসবুক অ্যাড আপনার সলিউশন নয়, এখানে আপনাকে অনেকগুলো বিষয় বুঝতে হবে। যে আপনি শুধু যদি ওই যে কি বলে যে আখের গুড় নিয়ে কাজ করতে চান, এই আখের গুড়ের ফিচার্স বেনিফিটস এগুলি তো মানে ইউজুয়াল কথাবার্তা, বাট এখানে অ্যাকচুয়ালি আপনি কোন টাইপের অফার বা স্ট্র্যাটেজি ডেভেলপ করতেছেন সেটা ভাবতে হবে। হ্যাঁ, যে এখানে একটা ফ্যাক্টর যেটা আমি দেখি যে আমাদের মার্কেটে যেটা মানে খুবই প্রচলিত, ফেসবুকে অ্যাড দিলেই সেল আসা শুরু করবে। আচ্ছা ঠিক আছে, এটা হইলো না, একটা ওয়েবসাইট হইলেই ভাই কাজ হয়ে যাবে। আচ্ছা ওয়েবসাইটও বানাইলাম, তারপরে দেখি সেল আসে না। কিন্তু কখনো আপনি এইটা প্ল্যান করেন না যে আজকে আপনার সেল মাসে 2 লাখ টাকা, সেম আপনার অনেক কম্পিটিটর আছে। এখন আপনি চাচ্ছেন যে মাসে 20 লাখ টাকার রেভিনিউ জেনারেট করতে, দেন 1 কোটি টাকা। আপনি যে 1 কোটি টাকা যাবেন, আপনার প্রতিটা স্টেপ পার করতে হবে এবং প্রতিটা স্টেপের জন্য আপনার বিভিন্ন অ্যাকশন প্ল্যান আছে। আপনি অ্যাড রান করতেছেন, আপনার সাথে আপনি মানুষের সাথে এনগেজ হচ্ছেন, অনেকে আপনার কাছে অনেক কিছু জানতে চাচ্ছে, কিনতে চাচ্ছে, আপনার ব্যাপারে খোঁজ খবর নিচ্ছে, আপনার গুড় কি ভালো না খারাপ। তো আপনাকে আসলে মার্কেটের ফিডব্যাক গুলো বুঝতে হবে, যে মার্কেট ফিডব্যাকে আপনার ব্যাপারে কি পজিটিভ রেসপন্স বেশি না নেগেটিভ রেসপন্স বেশি। নেগেটিভ রেসপন্স যদি বেশি থাকে তাহলে সেটা যতটা কমিয়ে আনতে পারবেন
আপনার দিন শেষে এই কনভার্সনটা বাড়তে থাকবে। তো এটা কিভাবে কমাবেন সেটা কিন্তু এই যে আপনার যত বেশি ডেটা আপনি কালেক্ট করবেন তার উপরে বেঞ্চমার্ক করেই আসলে এটা ওভারকাম করতে পারবেন। এই যে একটা কোশ্চেন আছে যে 75% ভিডিও ভিউ দিয়ে লুকে লাইক যতবার ট্রাই করি ততবার প্রথম 2-3 ঘন্টা 50% কস্ট কেটে নেয়। $50 বাজেট দিয়ে এন্টার করি, অ্যাক্টিভ হওয়ার 2 ঘন্টায় $30 কেটে নেয়, 4টা সেল দিয়ে বাধ্য হয়ে অফ করি। আমার ডাটা যথেষ্ট আসে, পিক্সেলে ভিউ অনেক, ভিডিওতে প্রতি মাসে সেল পাচ্ছি 1 এর বেশি। এই লুকে লাইক করতেই পারছি না, সেম সমস্যা, প্রতিবার লুকে লাইকে 1% ট্রাই করেছি, 3%ও ট্রাই করেছি, সেম সমস্যা। আচ্ছা, ব্যাপারটা দেখেন, আপনার লুকে লাইক অডিয়েন্স কিন্তু আপনার রিটার্গেট অডিয়েন্স না। ওকে, লুকে লাইক অডিয়েন্স কিন্তু আপনার ওই কোল্ড অডিয়েন্সের মতোই। আপনি ফার্স্ট টাইম যার কাছে ভিডিও দেখেছেন যে আপনার 75% ভিডিও ভিউ করছে, সেই মানুষটা প্রথম থেকে যতটুকু ছিল, আপনি যখন জিনিসটা লুকে লাইক করতেছেন ওই মানুষটা টোটালি আপনার ব্যাপারে জানে না। ওকে, সো সে যেহেতু জানে না, এখানে আমি আপনাকে বলছি যে আপনার ভিডিও ভিউ এর রিটার্গেট করার জন্য 75% যারা ভিউ করলো বা 50% ভিউ করলো তাদেরকে অন্য আরেকটা কন্টেন্ট দেখানোর জন্য যে সে এখন স্টেজ 2 তে চলে আসছে। ঠিক আছে, স্টেজ 2 তে যখন একটা অডিয়েন্স থাকে তখন তারা কোশ্চেন করা শুরু করে। প্রথমত অবজার্ভ করে, দেখে কি অবস্থা আছে, একটু দেখলাম, দেখার পরে যদি ইন্টারেস্ট ফিল করে দেন কোশ্চেন করে। তৃতীয় স্টেজে গিয়ে একটু ছুঁয়ে দেখতে চায়, একটু দৌড়ে দেখতে চায়। তো অনলাইনে তো সেটা পারে না, সে আপনার ব্যাপারে তখন বিভিন্ন সোর্স থেকে রিভিউ টিভিউ দেখে, অথবা যদি আপনার ট্রায়াল অপশন থাকে একটু ট্রায়াল করে দেখতে চায়। ফোর্থ স্টেজে গিয়ে সে ডিসিশন নিতে চায়, আচ্ছা কিনবো কি কিনবো না। সেই সময় হচ্ছে যে আপনার আরেক ধরনের অ্যাকশন থাকবে। সো এই যে লুকে লাইকের পারফরমেন্স বর্তমানে খুব একটা ভালো যাচ্ছে না, তার চাইতে কোল্ড অডিয়েন্স ইউজ করে আমি ভালো রেজাল্ট পাচ্ছি, এটা আমার অবস্থা। ওকে, সো লুকে লাইক আমি এই মোমেন্টে করি না। আচ্ছা, আরো ছিল আমার চায়না লেডিস হ্যান্ডব্যাগ, আমার টার্গেটিং অডিয়েন্স প্লাস অ্যাডস কেমন হবে? ওকে, সো আপনার চায়না লেডিস হ্যান্ডব্যাগ, এটার প্রেজেন্টেশন অনেক বড় ফ্যাক্টর। আপনার প্রেজেন্টেশনটা আপনি কেমন করে করতেছেন সেটা ফ্যাক্টর। এবং আপনি আপনার লেডিস ব্যাগগুলো কাদের কাছে, আপনি এটা ধরেন ব্যাগের তো অনেক ব্যাপার আছে, লেডিস ব্যাগের মধ্যে মমসদের জন্য আছে, কর্পোরেটসদের জন্য আছে। যদি আপনার লেডিস ব্যাগগুলো ওই কর্পোরেট ওমেনদের জন্য হয়ে থাকে তাহলে তাদের জন্য ওই স্টাইলে কন্টেন্ট বানান এবং তাদের কাছে রিচ আউট করেন। এবং ওই যে অ্যাডস এর বাজেট, এটা তো অলরেডি বললাম যে প্রথম অবস্থায় আপনি $10 দিয়ে বিভিন্ন ছোট ছোট ক্যাম্পেইন টেস্ট করেন, করে দেখেন যে কোন ক্যাম্পেইনটা বেটার পারফর্ম করে, দেন স্কেলিং নিয়ে যান। আচ্ছা, এইটা স্ট্র্যাটেজি নিয়ে কিছু বলেন। আচ্ছা, এইটা অ্যাকশন, ইন্টারেস্ট, ডিজায়ার এবং অ্যাকশন, হ্যাঁ সরি, অ্যাটেনশন, ইন্টারেস্ট, ডিজায়ার, অ্যাকশন। এখানে কি হয়, একটা ইমেজ বের না করলে আসলে হচ্ছে না। এটা আবার কি? ছবিটা অনেক ছোট, একটু বড় কোনো ছবি দেখি পাই কিনা। আচ্ছা দেখেন, এটা মডেলে কি, এটা একটা ফানেল। ওকে, এবং এই ফানেলটা খুব বেশি প্রচলিত একটা ফানেল। এই ফানেলের শুরু অ্যাটেনশন দিয়ে, শেষ অ্যাকশন দিয়ে। ই কমার্স মডেলের জন্য এখন এই ফানেলটা আগে খুব জনপ্রিয় থাকলেও বর্তমানে কিন্তু এই এইডা মডেল এখন আগের মতো জনপ্রিয় নাই। এইডা মডেলের জনপ্রিয়তা এখন বিভিন্ন ক্ষেত্রে, লাইক কোন রকমের কপি তৈরি করার ক্ষেত্রে, এবং একটা স্পেসিফিক স্টেজ পর্যন্ত। যদি আপনি বা ই কমার্সের জন্য চিন্তা করেন অথবা অন্য কোনো ব্র্যান্ড বিজনেসের জন্য চিন্তা করেন, তাহলে এখন অন্য আরেকটা স্ট্র্যাটেজি বেশি পাওয়ারফুল, এবং সেটা হচ্ছে যে
এই আওয়ার গ্লাস প্যানেল। হ্যাঁ, এটা একটু খেয়াল করেন। এটা তো অনেক ছোট। এটা দেখেন, এইটা মডেলে কি হয় যে অ্যাকশন বলতে আমাদের অ্যাকশনটা থাকে কিন্তু পারচেজ করা, দেন অ্যাকশন শেষ। বাট আওয়ার গ্লাসে যেটা হয়, পারচেজ হওয়ার পর থেকে নতুন আরেকটা জার্নি শুরু হয়। ওকে, তো এটা হচ্ছে আওয়ার গ্লাস, যেখানে প্রথমে অ্যাওয়ারনেস নিয়ে কাজ করা হচ্ছে, তারপরে মানুষকে নলেজেবল করা হচ্ছে, সেই নলেজেবল করার পরে সেই মানুষদের ইন্টারেস্ট তৈরি করা হচ্ছে, দেন তাদেরকে আপনার ওয়েবসাইটে নিয়ে আসার পরে একটু কনসিডার করানো হচ্ছে যে হ্যাঁ একটু প্রোডাক্ট গুলো দেখেন, একটু আমাদের রিভিউ টিভিউ দেখেন। এগুলো দেখার পরে যখন তার ইন্টেন্ট বাড়তেছে, তখন ধরেন তাকে কোনো একটা ডিসকাউন্ট অফার বা স্পেশাল অফার দিয়ে পারচেস করানো হচ্ছে। ওই যে আমি একটু আগে বলতেছিলাম যে নিউ কাস্টমার অ্যাকুইজিশন কস্ট কত। এই দেখেন আপনার এই মডেলটা পর্যন্ত, মানে এইটা মডেলে কিন্তু আপনার নিউ কাস্টমার অ্যাকুইজিশন কস্ট পর্যন্ত আসে, এসে শেষ। এবার সেই কাস্টমারটা যখন আপনার মানে রিটেনশন হয়, যে আপনার নিউ কাস্টমার থেকে এবার আপনার প্ল্যান হচ্ছে যে একে, যেহেতু আপনি একটা কাস্টমার আপনার দোকানে আসছে এবং প্রোডাক্ট পারচেজ করছে, দ্যাট মিন্স সে আপনার প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে জেনে গেছে। এবার সেই মানুষটাকে অ্যাক্টিভেশন স্টেজ থেকে, হ্যাঁ, অ্যাক্টিভেশন রিপিট কাস্টমারে কিভাবে করবেন, এই যে দেখেন রিলেশনশিপ ম্যানেজমেন্ট